আজ আমার এত ভালো লাগছে কেন? মনে হচ্ছে এই বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে। তার মানে কি এই জঙ্গলে কোনো ভালো মানুষের রাজকুমারের পা পড়েছে? তাই যদি হয় তবে সেই রাজকুমার ওই দুষ্টু সাধুর হাত থেকে আমার কাছে পৌঁছাতে পারবে। সে কি আমায় এই অভিশাপ মুক্ত করতে পারবে? এ কি শুনলাম? এটা তো আমার মায়ের গলা। তার মানে আমি যাকে ধাক্কা দিলাম সে মধু নয়, আমার নিজের মা। কি হয়েছে পদ্ম? কে এভাবে চিৎকার করলো? মহারাজ, আমার কাকিমায় কুয়োর ভেতর পড়ে গেছেন। ওনাকে বাঁচান মহারাজ। তোমার কাকিমা এখানে কিভাবে এলো? সে এই কুয়োর কাছেই বা কেন আসবে? মহারাজ, এখন ওসব কথার সময় নেই। আগে কাকিমাকে উদ্ধার করার ব্যবস্থা করুন। ক্ষমা করবেন মহারাজ, এই কুয়ায় কেউ পড়লে তাকে তোলা অসম্ভব। কিছুদিন আগে আমাদের এক সৈনিক পড়েছিল, আমরা তার মৃতদেহও তুলতে পারিনি। সর্বনাশ! এবার কি হবে? আমাকে এখনই কিছু করতে হবে। রূপসা আড়ালে গিয়ে জাদুকরি টিয়া পাখিকে ডাকে। হে মহা শক্তিশালী টিয়া, আমাকে সাহায্য করো। আমার মাকে এই কুয়ো থেকে তুলে আনো। সাথে সাথে সেই জাদুকরি টিয়া পাখি উড়ে এসে কুয়োর ভেতর ঢুকে যায়। দূরে দাঁড়িয়ে মন্ত্রী ও মধু সব দেখছিল। পিতা, এসব কি হচ্ছে? ওই পাখিটা যদি সত্যি ওকে তুলে আনে তবে তো আমরা ভেসে যাব। কিচ্ছু হবে না। একটা ছোট্ট পাখি কি আর আস্ত মানুষকে তুলতে পারে? মেয়েটা পাগল হয়ে গেছে, তাই যা খুশি করছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জাদুকরি টিয়া পাখিটি কাকিমাকে টেনে কুয়ো থেকে বাইরে নিয়ে আসে। সবাই অবাক। এ কি দেখছি? একটা ছোট্ট পাখি জলজ্যান্ত মানুষকে তুলে আনলো? এটা কিভাবে সম্ভব? না না মহারাজ, পাখি কিছু করেনি। আমি নিজেই নিজের প্রাণ শক্তিতে ওপরে উঠে এসেছি। কাকিমা, তুমি যে কত কথা বলো। চলুন মহারাজ, আমরা সবাই ভেতরে যাই। একদিকে সাধু ভালো মানুষের রূপ ধরে রাজকুমারের কাছে আসেন। কি তুমি বাবা? তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। আমি রাজকুমার বিক্রম। কোনো দোষ না করেও আমাকে নিজের রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি খুব পরিশ্রান্ত সাধু বাবা। তুমি আমার সাথে চলো বাবা, আমি তোমার সব ক্লান্তি দূর করে দেব, তোমার সব সমস্যার সমাধান করে দেব। সত্যি সাধু বাবা, আপনি আমাকে পথ দেখাবেন? নিশ্চয়ই বাবা, এসো আমার সাথে। রাজপ্রাসাদে রূপসার ঘরে কাকিমা এবং রূপসা নিজেদের মধ্যে গোপনে কথা বলছে। কাল তুই সবার সামনে কি বোকামিটাই না করলি রূপসা। জাদুকরি টিয়া আমাকে কুয়ো থেকে বাঁচালো, আর তুই বললি ওটা তোর নিজের শক্তি। মহারাজ যদি টিয়ার জাদুর কথা জানতেন তাহলে ওটা তোর কাছ থেকে কেড়ে নিতেন না? ঠিক বলেছ মা, এটা তো আমি ভাবিনি। তাহলে মহারাজ এটাও বুঝে যেতেন যে রাজকুমারকেও আমিই জাদুতে ফাঁসিয়েছি। কিন্তু মা, তুমি মাঝরাতে ওই কুয়োর কাছে কেন গিয়েছিলে? আমাকে বোকা বানানো হয়েছিল। আমাকে বলা হলো প্রাসাদে ঢুকতে গেলে নাকি কুয়ো থেকে এক কলসি জল আনতে হয়। এটা নাকি রাজবাড়ির নিয়ম। তাই আমি ওখানে যাই। তার মানে এসব ওই মন্ত্রী মশায়ের মেয়ে মধু আর ওই বেঈমান দাসী সুমনের কাজ? ওরা আমার হাত দিয়েই তোমাকে মেরে ফেলতে চাইছিল মা, আর তুমি এই কথাটা আমাকে একবারও জানাওনি? তুই শান্ত হ। ওদের শায়েস্তা করার নতুন ফাঁদ আমি পেতে রেখেছি। তুই শুধু আমার কথা মতো কাজ করে যা। তোকে রানী বানানোর আর ওই রাজা রানীকে সরানোর দুটো ব্যবস্থাই আমি করছি। তুই শুধু দেখে যা। জঙ্গলে সাধুর কুটিরের ভেতর রাজকুমারকে নিয়ে সাধু প্রবেশ করে। এই দেখো, আমার হাতে একটা সোনার আংটি আর একটা রূপোর আংটি আছে। এই আংটিগুলো তোমার শরীরের সব ক্লান্তি নিমেষেই দূর করে দিতে পারে। হঠাৎ কোথা থেকে আর একটা বাঁদর এসে সাধুর হাত থেকে আংটি দুটো ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। আরে, ওই বাঁদরটা আমার আংটিগুলো নিয়ে পালালো। রাজকুমার, তুমি এখানেই অপেক্ষা করো, আমি এখনই আসছি। আর হ্যাঁ, ভুলে ওই ঘর থেকে বাইরে বেরোবে না, নইলে তোমার পরিণতিও খুব ভয়ানক হবে।
সাধু বাবা আমাকে ঘর থেকে বেরোতে নিষেধ করলেন, কিন্তু কেন? বাইরে বেরোলে আমার এমন কি বিপদ হতে পারে? সাধু কুটিরের বাইরে গেলে জাদুকরি পাথর দেওয়া বাঁদরটি রাজকুমারের সামনে উপস্থিত হয়। রাজকুমার, আপনি এক নরপিশাচের কবলে পড়েছেন। এই সাধু আপনাকে বলি দিয়ে অমর হতে চায়। বলি, কিন্তু তিনি তো আমাকে আশ্রয় দিয়েছিলেন। ওটা ছলনা ছিল। এখনই সে আসবে তার সোনার আর রূপোর আংটি দিয়ে আপনাকে সম্মোহিত করতে। আপনি অজ্ঞান হওয়ার আগেই আমার সেই জাদুকরি পাথরটা আমাকে ফেরত দিন। ওটাই আপনাকে বাঁচানোর একমাত্র পথ। তোমার ওপর আমার ভরসা আছে বাদর ভাই। এই নাও সেই পাথর, আমাকে বাঁচতেই হবে। বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে দেওয়ার জন্য এই প্রাণ আমার খুব দরকার। সাধু আসছে। মনে রাখবেন রাজকুমার, আপনি এখন ঘুমানোর অভিনয় করবেন। বাকিটা আমি দেখছি। এইদিকে রাজপ্রাসাদে রূপসা এবং তার তৈরি করা নকল টিয়া পাখির কথা কাটাকাটি চলছে। এবার তোমার পরের পরিকল্পনা কি? এবার আর কার ক্ষতি করতে চাও বলো? তুই এমন কথা কেন বলছিস টিয়া? আমরা কি তোর সাথে কোনো অন্যায় করেছি? তোকে কোনো কষ্ট দিয়েছি? শুরু থেকে তোমরা আমাকে খারাপ কাজের জন্য ব্যবহার করেছো। আমাকে মাধ্যম বানিয়ে তোমরা নিজেদের লোভ আর স্বার্থ পূরণ করেছো। এখনো তোকে অনেক কিছু দেখতে হবে টিয়া। এটা তো সবে শুরু। তোকে দিয়ে এখনো অনেক কাজ করানো বাকি। একদিন না একদিন এইসব খারাপ কাজের শাস্তি তোমরা ঠিক পাবে। মহারাজ আর মহারানী তোমাদের এই দুষ্টুমির কথা ঠিক জানতে পারবেন। ওরা জানার আগেই আমি মহারাজ আর মহারানীকে রাস্তা থেকে সরিয়ে দেব, আর এই কাজে তুই আমাকে সাহায্য করবি। কিন্তু তার আগে তোকে আরও একটা কাজ করতে হবে। এইদিকে দাসী এসে মন্ত্রীমশাই ও মধুকে রূপসাদের চক্রান্তের কথা জানায়। সর্বনাশ হয়েছে মন্ত্রীমশাই। পদ্ম আর তার মামিমা আমাদের সব ষড়যন্ত্র জেনে গেছে। ওরা আমাদের শেষ করে এই রাজ্য দখল করতে চায়। তার মানে ওরা মহারাজকে সব বলে দেবে? আমাদের তো তবে হাতির পায়ের তলায় পিষে মারা হবে। না পিতা, ওরা মহারাজকে বলবে না। ওরা নিজেরাই আমাদের রাস্তা থেকে সরাতে চায়। আর এই সব কিছুর মূলে রয়েছে রূপসার ওই জাদুকরি টিয়া পাখি। ওই পাখির শক্তির জোরেই ওরা এত বার বেড়েছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। রাজপ্রাসাদের বাগানে আমি একটা আপেল গাছ দেখেছি। ওই গাছে অনেক আপেল ধরে আছে। আমি শুনেছি রূপসা ওই টিয়াকেও আপেল খেতে দেয়। যদি সুমন আপেলে বিষ মিশিয়ে ওই গাছের আপেলের জায়গায় বদলে রেখে আসে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। কিন্তু একবার ওই রূপসার কথা লুকিয়ে শুনতে গিয়ে আমি তো ধরা পড়ে গিয়েছিলাম। এবার যদি কোনোভাবে ধরা পড়ে যাই, তবে ও আমাকে মেরেই ফেলবে। কিচ্ছু হবে না। আপেল পেড়ে দেওয়ার দায়িত্ব আমার। তুই শুধু সুযোগ বুঝে আপেলটা বদলে দিবি, আর তোর কোনো কাজ নেই। তাহলে ঠিক আছে মন্ত্রীমশাই, আমি রাজি আছি। যেভাবেই হোক আগে ওই টিয়াকে সরাতে হবে। এইদিকে সাধু কুটিরে ফিরে আসে। বজ্জাত বাঁদর ভেবেছিল আমার আংটি নিয়ে পালাবে, শেষমেশ তাকেও মরতে হলো। আপনি ওই বাঁদরটাকেও মেরে ফেললেন সাধু বাবা? এই জঙ্গলের সব প্রাণী আমার দাস। কেউ আমার কথা অমান্য করে না, আর যে অমান্য করে সে এই শাস্তিই পায়। যাজ্ঞে ওসব কথা। তুমি তো আমার কথা মেনে ঘরের বাইরে বেরোওনি, তাই না? না সাধু বাবা, আমি বাইরে বেরোইনি। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে আমি না থাকার সময় এখানে কেউ একজন এসেছিল। তা না হলে আমার এত অস্বস্তি হতো না। এটা আপনার মনের ভুল সাধু বাবা। এখানে আর কেই বা আসবে বলুন? হ্যাঁ, এটাও ঠিক কথা। এই নাও রাজকুমার, সোনার আংটিটা ডান হাতে আর রূপোর আংটিটা বাঁ হাতে পরে নাও। দেখবে তোমার সব ক্লান্তি দূর হয়ে পুরো শরীরে খুব আরাম অনুভূত হবে। রাজকুমার আংটি পরতেই গভীর ঘুমে ঢলে পড়েন। এবার এভাবেই শান্তিতে ঘুমিয়ে থাকো রাজকুমার বিক্রম। তোমার ঘুম তখনই ভাঙবে যখন আমি চাইব, আর তোমার ঘুম ভাঙার সাথেই আমার সাধনারও লাভ হবে। এদিকে দাসী সুমন রাজপ্রাসাদের বাগানে আপেল গাছে হাত দিতেই এক অদ্ভুত জাদু হয়। মন্ত্রীমশাইয়ের কথা মতো
আমাকে এই গাছ থেকে আপেল পেড়ে নিয়ে যেতে হবে। এই গাছে তো অনেক আপেল আছে, কেউ আসার আগেই তাড়াতাড়ি কিছু আপেল পেড়ে নি। সেই পাথরে পা দিয়ে গাছে হাত দিতেই গাছটা গায়েব হয়ে আসলো, আর আসল টিয়া পাখি ফিরে আসে। আরে এটা কি হলো? কোথায় গেল ওই পাথর, আর তার জায়গায় টিয়া পাখি কিভাবে এলো? ভয় পেও না মিতা, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আমি একদিন ওই রূপসার কারণে পাথর হয়ে গিয়েছিলাম। কি? তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। সেদিন রূপসার হাতে যে জাদুকরি চম্পা ফুল ছিল, সেই ফুল দিয়েই সে আমাকে পাথর বানিয়ে দিয়েছিল। আর ওই ফুলটা একটা নকল টিয়া হয়ে গিয়েছিল। ওই নকল টিয়ায় রাজকুমারের বিরুদ্ধে মিথ্যে কথা বলে তাকে ফাঁসিয়েছিল, আর সেই কারণে বিনা দোষে রাজকুমার আজ শাস্তি ভোগ করছেন। আমি জানতাম, আমারও এটাই মনে হচ্ছিল যে রাজকুমার বিক্রম কোনো ভুল কাজ করতেই পারেন না। মহারাজ তাকে বিনা কারণেই শাস্তি দিয়েছেন। কিন্তু টিয়া, এবার কি হবে? আমরা কি ওই দুষ্টু রূপসাকে তাড়াতে পারবো? নিশ্চয় তাড়াতে পারবো, কিন্তু তার আগে আমি রাজকুমার বিক্রমের কাছে যাচ্ছি। উনি যেখানেই থাকুক, আমি ওনাকে ঠিক খুঁজে বের করব। কিন্তু মিতা, আমি যে আসল টিয়া রূপে ফিরে এসেছি, এ কথা তুমি কাউকে বলো না। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকো, এই কথা কেউ জানতে পারবে না। জঙ্গলে চম্পা ফুল, আসল পদ্ম, কাঁদছে। সেখানে বাঁদরটি আসে। হে ভগবান, আর কতদিন আমাকে এই চম্পা ফুল হয়ে থাকতে হবে? আমাকে সাহায্য করো ভগবান। কোনো ভালো মনের রাজকুমারকে আমার কাছে পাঠাও, যার পরশে আমি মুক্ত হতে পারি। এখন তুমি একদম চিন্তা করো না পদ্ম, তোমাকে মুক্ত করার জন্য রাজকুমার বিক্রম এসে গেছেন। সত্যি? তুমি তুমি সত্যি বলছো বাদর ভাই? আমি তোমাকে সব বলবো পদ্ম, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কিন্তু আমি তো এখানে ফুল হয়েই বন্দি আছি, আমি কি করব? তুমি ফুল হয়েও ওই কাজ করতে পারবে, শুধু তোমাকে আমার কথা মানতে হবে। সাধু রোজ তোমার শিকড়ে জল দেয়, তুমি কথার ছলে উনাকে জিজ্ঞেস করবে যে উনি তোমাকে নিয়ে কি করতে চান। ঠিক আছে বাদর ভাই, আমি সাধুকে নিশ্চয় জিজ্ঞেস করব। ওই সাধুর আসার সময় হয়ে গেছে, আমি চলি। আর মনে রেখো, একদম ভয় পাবে না। যে রাজকুমার তোমাকে বাঁচাতে পারে, সে এখন এই সাধুর কুটিরেই ঘুমাচ্ছে। তার মানে আমাকে আর বেশি দিন বন্দি হয়ে থাকতে হবে না। আমি খুব শীঘ্রই এই বন্দি দশা থেকে মুক্তি পাবো। দাসী, মিতা, তুই কোথায়? আমি তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? যা তো আমার টিয়ার জন্য গিয়ে আপেল নিয়ে আয়, ওর খুব খিদে পেয়েছে। ঠিক আছে নতুন রানী, আমি এখনই আপনার টিয়ার জন্য আপেল আনছি। দাসী চলে যেতেই কাকিমা ঘরে ঢোকে। কি হলো মা, তোমাকে এত মনমরা লাগছে কেন? সব ঠিক আছে তো? সব কিছু তো ওর ওপর ছেড়ে দিয়ে তো আমি দেখলাম, সব উল্টোপাল্টা হয়ে গেল। চারদিক থেকে বিপদ আমাদের ঘিরে ধরেছে। এসব তুমি কি বলছো মা? কি হয়েছে পরিষ্কার করে বলো তো। আর কি হবে, রাজা আমাদের দুজনকে বন্দি করার কথা বলছেন। মনে হচ্ছে আজই আমাদের কালকুঠুরিতে ভরে দেবেন। না, এটা হতে পারে না। আমি এই রাজ্য আর রাজপ্রাসাদ নিজের হাতের মুঠোয় আনব। তার আগে কেউ আমাকে বন্দি করতে পারবে না। বসে বসে গলা ফাটানোতে কোনো কাজ হবে না। কিছুক্ষণ পর আমরা দুজনই জেলের ভেতর থাকব। তাহলে আমরা এই বিপদ থেকে বাঁচব কিভাবে? এর কি কোনো উপায় আছে? এর একটাই উপায় আছে, ওরা আমাদের বন্দি করার আগেই আমরা রাজা রানীকে বন্দি করে নেব। আর এই কাজে আমাদের সাহায্য করবে ওই টিয়া পাখি। তাই আমাদের আর দেরি করা ঠিক হবে না। আমি টিয়ার জন্য আপেল আনিয়েছি, আপেল খাওয়া শেষ হলেই আমরা কাজে নেমে পড়ব। আমি আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আমার জীবনে এমন কোনো বিপদ আসতে চলেছে যা থেকে আমি বাঁচতে পারবো না।
আমি যদি না বাঁচি তবে তোমরাও মরবে। টিয়া এসব কি আবোল তাবোল বকছে? ওসব কথা ছাড় তো, ওর খিদে পেয়েছে তাই পাগলের মতো বকছে। আপেল তো বদলে দিয়েছি, কেউ দেখেওনি। এবার এই বিষাক্ত আপেল খেয়ে ওই টিয়ার খেল খাতাম হয়ে যাবে। তুমি যত শক্তিশালী টিয়াই হও না কেন, এই বিষ থেকে বাঁচতে পারবে না। তোমার মৃত্যু তো নিশ্চিত। শুধু রাজা রানী নয় রূপসা, ওই মন্ত্রী আর ওর মেয়েটাকেও পাথর করতে হবে, নইলে পথের কাঁটা থেকেই যাবে। একদম ঠিক বলেছ, আজই সবার হিসাব চুকিয়ে দেব। চলো মা। এ কি, তোমরা এই সময় আমার ঘরে? এখনো তো খেলা শুরুই হয়নি মহারাজ। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ফল এবার আপনারা হাতে নাতে পাবেন। ষড়যন্ত্র? আমরা তো এসব কিছুই বলিনি। আর দেরি করিস না রূপসা, কাজ শুরু কর। টিয়া, এক্ষুনি এই রাজা আর রানীকে পাথর বানিয়ে দে। মা, এ কি হলো? টিয়াটা এমন ছটফট করে মরে গেল কেন? সর্বনাশ! টিয়া মরার সাথে সাথে তো আমাদের সব জাদুর জৌরু শেষ হয়ে গেল রে। আপেল খাওয়ার পরেই তো এমন হলো। তার মানে আপেলে বিষ ছিল, আর আপেল তো ওই দাসী এনেছিল। ঠিক ধরেছিস, ওই বেইমান দাসী আমাদের সর্বনাশ করেছে। এবার তো আমরা ফেসে গেলাম মা। মহারাজ আমাদের জ্যান্ত ভূতে ফেলবেন। আরে বোকা মেয়ে, শাস্তি দেওয়ার জন্য তো ওদের জ্যান্ত থাকতে হবে। তোর মনে নেই, মরে যাওয়ার আগেই তো টিয়ার রাজা রানীকে পাথর বানিয়ে দিয়েছে। এখন এই রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা আমরাই। আমাদের টিকি ছোঁয়ার সাধ্য কারণে। যাক বাবা, তোমার উপস্থিত বুদ্ধির জন্যই আজ প্রাণে বেঁচে গেলাম মা। আজ রাতটা একটু ঘুমিয়ে নে রাজকুমার, কারণ এটাই তোর জীবনের শেষ ঘুম হতে চলেছে। মাদর ভাই, আর এক মুহূর্ত নষ্ট করা যাবে না। রাজকুমারকে তাড়াতাড়ি জাগিয়ে তোলো, আমাদের অনেক কাজ আছে। হ্যাঁ, আমি এক্ষুনি ওনার জ্ঞান ফেরাচ্ছি। আমি কোথায়? এখানে কি করছি? রাজকুমার, আমাকে চিনতে পেরেছেন? আমি কথা দিয়েছিলাম না আপনাকে ঠিক বাঁচাতে আসব। দেখুন, আমি কথা রেখেছি। আমি সেই তোতা পাখি রাজকুমার, যে আপনাকে বিষের কথা জানিয়েছিল। তুমি? তোমার মুখও আমি দেখতে চাই না। তোমার ওই মিথ্যে সাক্ষীর জন্যই তো আজ আমার এই দশা। শান্ত হন রাজকুমার, আপনি বড্ড ভুল বুঝছেন। প্রাসাদে যাকে রেখে এসেছেন সে আসল পদ্ম নয়, সে একটা ডাইনি। ও মহা শক্তিশালী ফুল দিয়ে এই আসল তোতা পাখিকে গাছ বানিয়ে দিয়েছিল, আর নিজে একটা জাদুর পাখি বানিয়ে আপনাকে ফাঁসিয়েছে। তার মানে রূপসা আমার সাথে পুরোটাই ভালোবাসার নাটক করেছে? ওর আসল নজর ছিল সিংহাসনের দিকে। একদম তাই, আর সে তার ছকে সফল। ওর মাও ওর সাথে হাত মিলিয়েছে। ওই জাদুর পাখি দিয়ে ওরা মহারাজা আর মহারানীকে পাথর বানিয়ে দিয়েছে। কি দুঃসাহস! আমার বাবা মাকে পাথর করেছে। আমি এক্ষুনি গিয়ে ওদের টুকরো টুকরো করে ফেলব। কিন্তু দাঁড়াও, রূপসার তো মা বাবা ছিল না, ও তো কাকিমার কাছে থাকত। এখন ওসব ভাবার সময় নেই রাজকুমার। এখানে আপনার একটা বড় দায়িত্ব বাকি আছে। আসল পদ্ম তো বছরের পর বছর ধরে ওই সাধুর ডেরায় বন্দী হয়ে আছে। আপনার পবিত্র ছোঁয়া পেলেই সে মুক্তি পাবে। আসল পদ্ম? কোথায় সে? আমাকে এক্ষুনি তার কাছে নিয়ে চলো। রাজকুমারের পবিত্র ছোঁয়া পেতেই এক মায়াবী আলোয় চারদিক ঝলমল করে উঠল। চোখের পলকে সাধুর অভিশাপ কেটে গেল, আর সেই আলোর মাঝখান থেকেই নিজের আসল রূপে ফিরে এলো পদ্ম। রাজকুমার, আপনি আমাকে নতুন জীবন দিলেন। আজ সাধু বাবা আমাকে মেরেই ফেলতো। দুষ্টু সাধু তো আমাকেও বন্দি করে রেখেছিল। দেরি করা যাবে না। পদ্ম, তুমি কি জানতে পেরেছো সাধুর আসল দুর্বলতা কি? হ্যাঁ, সাধু বাবা বলেছিলেন যদি যজ্ঞে যদি একটু বাধা পড়ে তবে ওই জাদুকরি আগুনই তাকে পুড়িয়ে মারবে। তাহলে তো কেল্লা ফতে
আমাদের আর কিচ্ছু করতে হবে না। চলুন আমরা প্রাসাদের দিকে রওনা দিই। রাজপ্রাসাদে সব ঠিক হয়ে গেছে। রাজা রানী আবার মানুষ হয়ে গেছেন। আমাকে ক্ষমা করে দিও বিক্রম, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। বিনা দোষে তোমায় কত কষ্টই না দিলাম। ওসব কথা ভুলে যান পিতা। এখন তো রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে, আমরা আগের মতোই সুখে থাকব। কাকিমা, তুমি এখানে? নিজের মেয়েকে বাঁচাতে আমাকে তুমি সাধুর হাতে তুলে দিলে? মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? মুখ সামলে কথা বল। আমি এখন এই রাজ্যের মহারানী। আমি হুকুম দিচ্ছি এদের সবাইকে কারাগারে নিক্ষেপ করা হোক। প্রহরীরা কোথায় গেলে সব? কেউ শোনে না। আসল তোতা পাখি জাদু করে রূপসা এবং তার মাকে পাথর বানিয়ে দেয়। পদ্ম, আমাদের বাঁচাও, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। মহারাজ, আমাদের দয়া করুন। মহারাজ, সিংহাসনের লোভে আমি রাজকুমারকে ফাঁসানোর চক্রান্তে সায় দিয়েছিলাম। আমাকেও উপযুক্ত শাস্তি দিন। আমি সবাইকে ক্ষমা করলাম। এই রাজবাড়িতে অনেক অশান্তি হয়েছে, আর নয়, এবার শুধু আনন্দের সানাই বাজবে। আর সেই আনন্দ শুরু হবে বিক্রম আর পদ্মর শুভ পরিণয়ের মাধ্যমে। এভাবেই মিথ্যের অবসান আর সত্যের জয় হলো। আপনাদের পদ্মর এই গল্পটি কেমন লাগলো? যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয় তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।